দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকেই জেলায় জেলায় আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠেছে এবং সর্বশেষ তারা কিন্তু কি করে, এর মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপাকাপি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 3 জন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র সাবমিট করে রেখেছে, ডক্টর ইউনূস সেটা এখন অ্যাকসেপ্ট করেনি। আরো অন্তত 5 জন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করতে চান। এদিকে আজ লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী সারা দেশে তাণ্ডব শুরু করে 10 উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে শেখ হাসিনার কপাল কুলে। অন্যদিকে আজ শাহবাগ ব্লকেট ছিল সবকিছুর জন্যই ডক্টর ইউনূস বিপদের মুখে। গণঅভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন। এটা আমাদেরও ব্যর্থতা যে গণঅভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। নাহিদ ইসলাম ফেসবুক পোস্ট দেওয়ার সাথে সাথে সবগুলো গণমাধ্যম তার ফেসবুক পোস্টকে পিক করে রিপোর্ট করেছে। নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রসঙ্গটি হচ্ছে, কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতা দিব না, সেনাবাহিনীকে ক্ষমতা দেব না, এইটি এখনকার প্রসঙ্গ নয়। নাহিদ ইসলাম প্রসঙ্গটি টেনেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় নেওয়ার সময় কি চলে এসেছে? মানে তার কি বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে? এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অচল করে দিল জুলাইয়ের শিক্ষার্থীরা। কপাল পুড়ল ডক্টর ইউনূস সরকারের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে জুলাই আন্দোলন। এদিকে 3 দফা দাবি না মানলে 1 দফার ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই যোদ্ধারা। ঘুম হারাম ডক্টর ইউনূসের। হ্যাঁ, ঘুম হারাম ডক্টর ইউনূসের, কারণ দেশ আবারও উত্তাল হয়েছে, সাধারণ মানুষরা রাজপথে নামতে শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আজকে সারাদিন শাহবাগ উত্তাল ছিল। জুলাই যোদ্ধারা সবাই কিন্তু আন্দোলন করে তাণ্ডব করে, এবং এরই মধ্যে আমরা দেখতে পারি আওয়ামী লীগ কর্মীরাও একটা সুযোগ ছিল এবং তারা এই সুযোগটি পেয়ে সারা দেশের মধ্যে তাণ্ডব শুরু করে অনেক আন্দোলন করে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে যে উত্তাল পরিবেশ, এই পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই এইসবের পিছনে কে রয়েছে, এবং অন্যদিকে উপদেষ্টাদের পদত্যাগের বিষয় নিয়েও যে অনেক গুঞ্জন আমরা শুনতে পারি, সেই বিষয়গুলোর কতটুকু সত্যতা রয়েছে এবং সর্বশেষ কোন উপদেষ্টার কি হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এর মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপাকাপি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 3 জন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র সাবমিট করে রেখেছে, ডক্টর ইউনূস সেটা এখন অ্যাকসেপ্ট করেনি। ডক্টর ইউনূস বলছে যে আমরা একসাথে আসছি, একসাথে যাবো। আরো অন্তত 5 জন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করতে চান, কিন্তু সবারই এই ডক্টর ইউনূস পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করছে না। আর আসিফ নজরুল ভীষণ ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে কাজ করে, এটাও তিনি পরে উইথড্র করেছেন। পরে ওনাকে যখন চার্জ করা হলো কদিন আগে, আবার উনি বললেন আমি তো ভুল বলেছিলাম, আমি সেই ভুল স্বীকার করেছি। কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি। তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন, তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু এই ভুল স্বীকারের বাইরে কোনো মাসুল দিতে হয়নি। সুতরাং এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে, এটির জন্য তাকে ধরা হবে। সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনূসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে। এটা নিয়ে আমি হয়তো আলাদা কোনো একটা এপিসোডে কথা বলবো, কারণ ইউনূসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে। কিন্তু এখন এখানে ডক্টর ইউনূসের একার সেফ এক্সিট নাকি তার এইসব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর এক্সিটও এর মধ্যে থাকবে। বিশেষ করে যে এনসিপির হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, তারপরে মাহফুজ তো আর এনসিপিতে নাই, তারপরে যে আসিফ ভুইয়া, এই যে এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা। আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু প্যাচ লেগে গেছে, মানে অন্যদের যাই হয় হোক, আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার, দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজরুলকে তারা দেখে নেবে তার এই ভূমিকার জন্য। সো এইটা আসিফ নজরুল আবার জানেন। এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি হৃদকম্প চলছে। আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে, তার কিন্তু আমেরিকার ভিসা আছে, তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ। তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন। আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। এই অবস্থায় আমরা অপেক্ষা করি। ডক্টর আসিফ নজরুল আবার বেশ উল্টোপাল্টা বকছেন। মাঝখানে তিনি একটু হাইবারনেশনে ছিলেন, আড়ালে আবদারে থাকতেন, কিন্তু আবার এই মাইলস্টোন স্কুলের ঘটনার পরে তাকে কিন্তু আবার বেশ কিছু অপ্রকৃতস্থ মনে হচ্ছে। আপনারা জানেন যে কদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল, একটি বিমান ধসে পড়েছিল এবং তাতে বেশ কিছু হতাহত হয়েছে। সেই সময়ে এই আসিফ নজরুল আর ডাস্টবিন শফিক পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় এই মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা এই ছাত্র জনতার রোষের মুখে পড়ে এবং তাকে 8 ঘন্টার বেশি একটি ভবনে ডাস্টবিন শফিকের সাথে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন এই ডাস্টবিন শফিক এবং আসিফ নজরুল।
ব্যক্তিগত আলাপচারিতায় অনেককেই তিনি বলেছিলেন যে তিনি সেদিন আসলে মৃত্যু ভয় পেয়েছিলেন। তার ধারণা ছিল যে এই মব যদি একবার ক্ষুব্ধ হয় তাদের হয়তো পিটিয়ে মেরে ফেলতে পারে, এবং তিনি তখন এবং ডাস্টবিন শফিকও খুব ভয় পেয়েছিল। আপনারা জানেন যে এই ডাস্টবিন শফিক কদিন আগে এই মব লিঞ্চিং এটাকে বলেছিল এরা মব না, এরা প্রেশার গ্রুপ। সেই প্রেশার গ্রুপ যখন তাদের ঘাড়ের উপর পড়েছিল এবং সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আসিফ নজরুল ডাস্টবিন শফিককে দোষারোপ করছিল যে আপনি এইসব প্রেশার গ্রুপ বলে এই মবকে উৎসাহিত করেছেন, এখন যদি আমাদের মেরে ফেলায় কি হবে, হ্যাঁ আমার বাচ্চা আছে, এসব অনেক কান্নাকাটি তারা করেছিল বলে শোনা যায়। এটি কিন্তু আমার বানানো কথা না, এটি আসিফ নজরুল নিজে তার ঘনিষ্ঠ একজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। নাহিদ ইসলাম ফেসবুক পোস্ট দেওয়ার সাথে সাথে সবগুলো গণমাধ্যম তার ফেসবুক পোস্টকে পিক করে রিপোর্ট করেছে। পক্ষে বিপক্ষে তীব্র আলোচনা সমালোচনা জবাব শুরু হয়ে গেছে। দর্শক, নাহিদ বক্তব্যটা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের মিথ্যাচারের মধ্য দিয়ে, যে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন, তারেক জিয়া মিথ্যা কথা বলছেন। তারা তারেক জিয়া, মির্জা ফখরুল এরা ভিলেন, এরা আজকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী। তো এখানে গণমাধ্যমগুলো পিক করেছে সাদিক কায়েম এবং শিবিরকে নিয়ে কি বলেছে, অথচ এখানে জুলকারনাইন স্যারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, সেটা নিয়ে আলোচনা নেই। তো এই জন্য আমি আলোচনা করব দুইটা ভাগে। একটা হচ্ছে যেহেতু নাহিদ শুরু করেছে মির্জা ফখরুলের বক্তব্য দিয়ে, মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন, অতএব এটা নিয়ে সবার আগে আলোচনা করেন, চুলচেরা বিশ্লেষণ করব। এরপরে সাদিক কায়েম শিবির নিয়ে কেন বলছে, কি বলছে, এটা আলাদা বিষয়। জুলকারনাইন সায়ের বা সায়ের গংদের যে মিলিটারি কুর ষড়যন্ত্র বা চেষ্টা, এটারও বা বাস্তবতা কতটুকু, আসলেই কি জুলকারনাইন সায়ের কচু খেতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তা এখন আলোচনা মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে যে ইঙ্গিত দিয়েছেন, এক প্রকার কঠিন বার্তা নাহিদ ইসলাম, সেটা নাহিদ ইসলামের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। নাহিদ ইসলাম বুঝে শুনে হিসাব নিকাশ করে এই বক্তব্য দিয়েছেন। ফখরুল তারেকের বিরুদ্ধে বলছেন, শিবিরের বিরুদ্ধে বলছেন। এটা এমন না যে হঠাৎ করে মন চেয়েছে ফ্রি আছি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, না। মনে রাখবেন, রাজনীতিতে সত্য মিথ্যা বলতে আলাদা কোনো জিনিস নেই, সত্যের কোনো ভ্যালু নেই। আপনি সত্যটা কতটুকু কাজে লাগাতে পারছেন তার ভ্যালু। মিথ্যা কি? বিজয়ীরা মিথ্যা বলে না, বিজয়ীরা যা বলে এটি সত্য। রাজনীতি এরকমই নিষ্ঠুর। তো মিথ্যা বলে আপনি কি অর্জন করেছেন, এটাই হচ্ছে মুখ্য। আপনি মিথ্যা বলেছেন না সত্যবাদী না হুজুর, এটার কোনো ইম্প্যাক্ট রাজনীতিতে নেই। এজন্য ইতিহাস নির্মাণ করা নাহিদের এই বক্তব্যের কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। রাজনৈতিক স্বার্থ হাসিল করাই নাহিদের বক্তব্যের লক্ষ্য। আমি আগেও বলেছি, এনসিপি হবে নেক্সট আওয়ামী লীগ। তারা ৭১ বেঁচে খাবে, তারা বলবে যে আমরা ৭১-এর যোদ্ধা এবং ২৪-এর যোদ্ধা। আওয়ামী লীগকে কিচ্ছু করতে দিবে না। আমি বরাবরের মতো একই ধাঁচে কথা বলবো, এনসিপি কে যাই বলুক, শিবির সাদিক কায়েমকে যাই বলুক, একটা লেভেল পর্যন্ত এনসিপি সমর্থন করব, কিন্তু ভোট দিব না। ভোট দেব দাঁড়িপাল্লাকে, ভোট দিতে বলবো না। কিন্তু এই তরুণদের সমর্থন করার অনেক জায়গা আছে। তো এখন যেটা দেখেন সাদিক কায়েমদের সাথে বিরোধ, ওটা 2 দিন পর মিটে যাবে। এটা একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে। কি উদ্দেশ্যে সেটা আলাদা আলোচনায় বুঝবেন। সাদিক কায়েমরা যদি ওই স্বার্থটা কিছুটা দিয়ে দেয়, তাহলে সাদিক কায়েমদের আবার হিরো বানিয়ে দিবে। রাজনীতির খেলা এরকমই। দর্শক, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। দেখেন, সাদিক কায়েমের ক্ষেত্রে বলছে মিথ্যা কথা বলছেন, আর মির্জা ফখরুলের কথা বলছেন যে বক্তব্যটি সত্য নয়, পার্থক্য আছে। এর মানে এখন বিএনপিকেও একটু নেগেট করা দরকার, আবার বিএনপিকে জামাতের বিরুদ্ধে কাছেও টানা দরকার, একটু বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আমি এই আলোচনায় বলবো না, সেটা সাদিক কায়েম শিবির নিয়ে যে নাহিদের বক্তব্যের পার্ট, ওইটার বিশ্লেষণে বলবো। তো এই জন্যে এখন ফখরুলের বক্তব্য মিথ্যা এই সুরে বলবেন না, এখন বলবেন যে সত্য নয়। আর সাদিক কায়েমের বক্তব্য, এটা বলবেন সাদিক মিথ্যা বলছে। এটি হচ্ছে পার্থক্য, যে একজনের বিরুদ্ধে বলে আরেকজনের কাছে টেনে দিতে চান, আবার তার কোলে উঠেছেন, এটা আবার যেন কেউ না বলতে পারে। এই জন্য ব্যালেন্স করেছেন একই পোস্টে। নাহিদ চাইলে কিন্তু সাদিক কায়েমদের বিষয়টা, ফখরুলদের বিষয়টা আলাদা আলাদা বলতে পারতেন, এবং জুলকারনাইন সায়ের বিরুদ্ধে বিষয়টা আলাদা লিখতে পারতেন, কারণ তিন টপিক, কিন্তু এক পোস্টে লিখেছেন। কারণ কি? ধান্দাস, বিশেষ উদ্দেশ্যে এটা লিখেছেন, গভীর চিন্তা করে বা গোয়েন্দা সংস্থার পরামর্শে বা অ্যাডভাইজারদের পরামর্শে এটা লিখেছেন। গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন। এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই।
কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই ৩রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি, গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি। আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম, শ্রমিক চায় তার ন্যায্য মজুরি, তরুণরা চায় কর্মসংস্থান, মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব, মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের আলেম সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন। আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাজ সন্ত্রাসদের কাছ থেকে নিরাপত্তা। আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার। আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা। আমাদের নদী পাড়ের মানুষরা চায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা। আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা। আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার। আমাদের গণ অভ্যুত্থানের আহত যোদ্ধারা, শহীদ পরিবাররা চায় গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি, তরুণদের চোখে দেখেছি, তরুণীদের চেহারায় দেখেছি। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি, লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। এই বাংলাদেশে 47 সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে। 71 সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম। 24-এ আমরা ভারতীয় তাবেদার। আজ থেকে ঠিক 10 বছর পর যখন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে, যদি বেঁচে থাকি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম একটা সুস্থ, সুরক্ষিত, একটা নিশ্চিত বসবাসের আবাসস্থল বাংলাদেশ বানিয়ে যায়নি কেন, কিংবা বাংলাদেশে যখন চক্রান্তকারীরা এই দেশটাকে, এই দেশের স্বাধীনতাকে, এই দেশের সার্বভৌমত্বকে একটা দেশদ্রোহী, একটা দেশবিরোধী শক্তি এবং পশ্চিমা পরাশক্তির দালালদের হাতে সঁপে দিয়েছিল, তখন তারা কেন প্রতিবাদ জানায়নি? এদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ঐক্যবদ্ধভাবে একযোগে অনলাইন কিংবা অফলাইনে কথা বলেনি? সেই প্রশ্নে যেন আমাদেরকে জর্জরিত হতে না হয়, সেই জায়গা থেকে আজকে কিছু 71-এর পরবর্তী সময়ে বাংলাদেশে যে মির্জাফর মুস্তাকদের জন্ম হয়েছে, যেই মির্জাফর মুস্তাকদের স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পুরো দেশটাকে, পুরো দেশের স্বাধীনতাকে, সার্বভৌমতাকে, পুরো দেশের একটা প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং প্রতিনিয়ত সেই ধ্বংসের দিকে তারা কাজ করে যাচ্ছে। সেই দেশদ্রোহী রাজাকারদের সাথে আপনাদের নতুন করে আরো একবার পরিচয় করে দিতে চাই এবং মনে করাই দিতে চাই। তার আগে ইউএনএইচআরসি, জাতিসংঘ মানবাধিকার কমিশন, পৃথিবীর যে দেশগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রবেশ করেছে সেই দেশগুলোতেই তারা ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা পশ্চিমা স্বার্থ রক্ষার কাজ করেছে। জাতিসংঘ, ইউএনএইচআরসি অর্থাৎ জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, সবকিছুর যোগসূত্র একটাই, মার্কিন স্বার্থ রক্ষা করা, ডিপ স্টেটের স্বার্থ এজেন্ডা বাস্তবায়ন করা, এটাই। এছাড়া আর কোনো কিছু নাই। বাদবাকি যেগুলো আপনারা দেখেন বা আমরা দেখি বা অনেকে জানে, এগুলো সব মিথ্যাচার, সব ভোগাস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘ মানবাধিকার কমিশন যাত্রা শুরু করেছে। তারা তাদের কর্মকাণ্ড অলরেডি শুরু করে দিয়েছে। এখন এই যে তথাকথিত রাজনৈতিক দলগুলা, এদের কি উচিত ছিল না এই মানবাধিকার কমিশনের বিরোধিতা করা? কারণ আলটিমেটলি এই দেশে মানবাধিকার কমিশনের প্রবেশ ঘটেছে এই দেশকে উত্তপ্ত করার জন্য, এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য। বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দল, জামাত, মৌলবাদী পেতাত্তা পাকিস্তানের দূষররা, তারা মুখে বলে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস করতে দেওয়া হবে না, এইটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদের যুদ্ধের দিকে ধাবিত করবে। বিএনপি আগডুম বাগডুম বলেছে, অন্যান্য ইসলামিক দল আগডুম বাগডুম বলেছে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে, অর্থাৎ তাদের যে উদ্বোধনী অনুষ্ঠান,
সেখানে যে যোগদান করেছিল যে রাজাকারের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চাদের আপনাদের মনে রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমরা যদি বেঁচে থাকি কিংবা আমাদের পরের প্রজন্ম 2 প্রজন্ম পর তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। সেই প্রশ্ন থেকে আপনারা তখন বাঁচতে পারবেন যে আমরা তৎকালীন সময়ে অনলাইনে সচেতনভাবে মানুষকে জাগানোর চেষ্টা করেছিলাম যে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে করতে দেওয়া হবে না, এর বিরোধিতা করেছিলাম যাতে আমরা উত্তর দিতে পারি। তো সেই জায়গা থেকে সেই রাজাকারদেরকে, যে রাজাকাররা জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের যে প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা গিয়েছিল, প্রথমত আমাদের শান্তির পায়রা, শান্তির দূত, আমাদের সুৎখুর মহাজন ইউনূস। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, অন্যদিকে দেশের মধ্যে যে অনেক অনৈতিক ঘটনা বা এনসিপি এই বিষয়গুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।